প্রথম বিষয় হলো যে সংসদে যথেষ্ট উত্তেজনা ছড়িয়ে পড়েছিল। জনাব ফজলুর রহমান, বীর মুক্তিযোদ্ধা জনাব ফজলুর রহমান, তার যে বক্তব্য, সেই বক্তব্যের প্রেক্ষিতে জামাতের যারা সংসদ সদস্য তারা রেগে মেখে একেবারে অস্থির। যেভাবে তার উত্তেজনা দেখিয়েছে, যেভাবে তারা লম্ফঝম্প করেছে, এটা জাতীয় সংসদের ইতিহাসে একেবারে নজিরবিহীন। যদি সরকারের সঙ্গে তাদের একটা সমঝোতা না থাকতো তাহলে হয়তো তারা সেখান থেকে ওয়াক আউট করে বের হয়ে আসতো। ২ নম্বরে যেটি, সেটি হলো সরকারি দলেরই একজন নেতা, স্বরাষ্ট্রমন্ত্রী, তিনি আবার জাস্ট অনেকটা দুতিয়ালি করার মতো করে চেষ্টা করেছেন সরকারি দলের সংসদ সদস্যকে সাপোর্ট না করে। তিনি যেটা বলার চেষ্টা করেছেন যে অনেক বছর চলে গেছে, এখন মুক্তিযুদ্ধ নিয়ে, ৭১ ইতিহাস নিয়ে, এই বিষয়গুলো নিয়ে এত বাড়াবাড়ি করার কি দরকার আছে? চলুন আমরা এগুলো ভুলে গিয়ে এখন এই যে আওয়ামী লীগ আমাদের সাথে যে অন্যায় করেছে, এদেশ থেকে যে লক্ষ লক্ষ কোটি টাকা পাচার করেছে, তিনি স্পেসিফিকলি বলেছেন ২৪ লক্ষ বা ২৫ লক্ষ কোটি টাকা পাচার করেছে, এবং এটা ডে বাই ডে বেড়ে যাচ্ছে। স্বরাষ্ট্রমন্ত্রী যেদিন বললেন ২৪ লক্ষ কোটি টাকা পাচার করেছে আওয়ামী লীগ, ঠিক তার কয়দিন পরই আবার আরেকজন মন্ত্রী তিনি বললেন না, ৫০ লাখ কোটি টাকা আওয়ামী লীগ পাচার করেছে। তো এরকম চলছে, সরকারি দলদের মধ্যে চলছে। এর মধ্যে আবার বিরোধী দলীয় নেতা যিনি জামাতের সভাপতি জনাব ডক্টর শফিকুর রহমান, তিনি বলার চেষ্টা করেছেন তার বিনয়, তার শালীনতা, তার ভদ্রতা দিয়ে যে আমাকে সবাই কসলায়, ভীষণভাবে কসলায়। আপনারা যদি এইভাবে আমাকে কসলাতে থাকেন তো আমার পক্ষে আসলে সেই ভার বহন করা সম্ভব হবে না। তো এটা নিয়ে আমি একটা ফেসবুক স্ট্যাটাস দিলাম। আমি জিজ্ঞাসা করলাম আসলে কসলানো জিনিসটা কি। আমাদের দেশের যে ভাষা অঞ্চলভেদে এক এক রকম, যেমন আমাদের বরিশাল, পটুয়াখালী যে ভাষাগুলো আমরা ব্যবহার করি, সিলেট অঞ্চলে কিন্তু এরকম ভাষা ব্যবহৃত হয় না। সিলেটের অনেক ভাষা যেগুলো আমাদের দেশে গালি, আমাদের অনেক ভাষা সিলেট অঞ্চলে গালি। তো ঠিক কসলানো জিনিসটা বলতে কি বোঝায়? আমরা সাধারণত যেটি কাপড় কাচা বলি সেটাও কসলানো হতে পারে, বা হাতের সঙ্গে এক হাতের সঙ্গে আর এক হাত ঘষাঘষি, এটা হতে পারে। কিন্তু উনি আসলে কসলানো বলতে কি বোঝাচ্ছেন, এটা যখন আমি প্রশ্ন করলাম, মানে রসিক বাঙালি, মানে একজনে সেই মন্তব্যের ঘরে যা লিখলো, নাউজুবিল্লাহ মিন জালেক, আমি এটা বলতে পারবো না। আমাকে শুধু বললেন যে ভাই আপনাকে যদি কসলানি বুঝতে হয় তাহলে আর 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 যেতে পারবো না, বাদ। এই যে জিনিসগুলো হচ্ছে, তো এই জিনিসগুলো সংসদে হয়েছে, এবং সেই সংসদের যতটা কথাবার্তা, সেই কথাগুলোর মধ্যে দুটো কথা। প্রধানমন্ত্রী বলেছেন যে খুব বিনয়ের সঙ্গে তার যে চেয়ারটি, সংসদ নেতার চেয়ারটি, সেটি দেখিয়ে বলেছেন যে এই চেয়ারটির অনেক গরম, আর এই চেয়ার তাকে বলেছে যে তিনি সবসময় পপুলার বা পপুলিস্ট কথাবার্তা, অর্থাৎ জনতুষ্টিমূলক কথাবার্তা, জনগণ যেটা খুশি হবে, প্রচুর হাততালি দেওয়া হবে, এই ধরনের কথাবার্তা তিনি বলতে পারেন না। তাকে কঠিন সিদ্ধান্ত নিতে হতে পারে বা নিতে হবে, এবং সব সিদ্ধান্তে বা সব কথায় সবসময় তালি পড়বে না। তার এই বক্তব্য নজিরবিহীন বক্তব্য। প্রধানমন্ত্রীর চেয়ারকে আমরা সবসময় আরামদায়ক চেয়ার হিসেবে মনে করতাম, এবং এই চেয়ারে বসার জন্য মানুষ জীবন দিয়ে দেয়, যৌবন দিয়ে দেয়। যারা এটি হারিয়েছেন তারা আবার এটি পাওয়ার জন্য সারাটা জীবন চেষ্টা করেন, আর যাদের পাওয়ার সাধ্য থাকে না বা সম্ভব হয় না, তারা ওই চেয়ারে বসার যে স্মৃতিগুলো, সেগুলো সারা জীবন ধারণ করেন বুকে, হৃদয়ে, মস্তিষ্কে, এবং যখনই সুযোগ পান বলে বেড়ান যে আমার এরকম একখানা চেয়ার ছিল। তিনি কোনো কারণে মরে গেলে তার আত্মীয় স্বজনও বলেন যে আমার বাবার, আমার দাদার, আমার পরদাদার একটা চেয়ার ছিল, যে চেয়ারটির নাম হলো প্রধানমন্ত্রীর চেয়ার। শেরে বাংলা একে ফজলুল হক, আতাউর রহমান খান, শাহজিউর রহমান, মিজানুর রহমান চৌধুরী থেকে শুরু করে যারা যারা অতীতে
প্রধানমন্ত্রী ছিলেন এবং প্রয়াত হয়েছেন, তাদের সবার আত্মীয় স্বজন এখনো বলে বেড়ান যে ওই রকম, মানে ওই আমলে আমাদের দাদা বা আমাদের বাবা আত্মীয়, ওরকম আত্মীয় প্রধানমন্ত্রী ছিলেন। তো সেই প্রধানমন্ত্রীর চেয়ার নিয়ে অতীতে যারা ছিলেন তারা যে কথাগুলো কখনোই বলেননি, ঠিক সেই কথাটি বর্তমান প্রধানমন্ত্রী বলেছেন যে এই চেয়ারটি অনেক গরম। এখানে গরম শব্দটার পরিবর্তে আমার কাছে যেটি মনে হলো যে এখানে যদি এই চেয়ারের উত্তাপ অনেক বেশি, এখানে উষ্ণতা, উত্তাপ, গরম, এই বাংলা এই শব্দগুলোর অনেক পার্থক্য রয়েছে। আর সবচেয়ে ভালো হতো যে এই চেয়ারের গরম না বলে তিনি যদি বলতেন যে এই চেয়ারের যে ওজন, দায়িত্ব অনেক অনেক বেশি, যেটির ভারে আমি প্রতি মুহূর্তে নুয়ে পড়ছি। আমার কাছে মনে হচ্ছে যে আমি এই চেয়ারে বসিনি, চেয়ার আমার উপর বসেছে। ফলে এই চেয়ারের ওজন আমার শরীর, আমার মন, আমার মস্তিষ্ক প্রতিটি মুহূর্তে বহন করে চলছে। এই চেয়ারে বসার সঙ্গে সঙ্গে আমি জনগণের কথা শুনতে পাই। এই চেয়ারের বসার কারণে জনগণের সঙ্গে আমার যে আত্মিক একটা সম্পর্ক তৈরি হয়েছে, সেই জনগণের হাসি, কান্না, প্রেম, ভালোবাসা, এ সকল জিনিস আমার যে প্রাকৃতিকভাবে আমার কর্ণকুহরে চলে আসে, আমাকে সবসময় জাগিয়ে রাখে, আমাকে সবসময় কিছু করতে বলে। আমি এই চেয়ার আরামকে দ্বারা নয়, আমরা এখানে বসতে পারি না। এরকম যদি হতো কথা আরো সুন্দর হতো, কিন্তু যখনই এই চেয়ার অনেক গরম। এখন গরম চেয়ার বলতে যেটি বোঝায় সেটি হলো এটির অনেক পাওয়ার, এটির ভোল্টেজ অনেক বেশি। এখানে বসা যেন তেন লোকের কর্ম নয়। এখানে বসতে হলে শরীরে আপনার একটা হিটপ্রুফ অবস্থা থাকতে হবে, ইত্যাদি ইত্যাদি অনেক রকম। তো যার জন্য তার এই যে বক্তব্য, সেই বক্তব্য নিয়ে ইন্টেলেকচুয়াল লেভেলে আলাপ আলোচনা হচ্ছে যে প্রধানমন্ত্রী এত শব্দ রেখে কেন গরম শব্দটি ব্যবহার করলেন। আর যারা আমজনতা তারা বলার চেষ্টা করছেন হায় হায়, এত সুন্দর প্রধানমন্ত্রী তার হন না। অতীতে কোনো প্রধানমন্ত্রী তো তার এই চেয়ারের কথা বলেননি, তারা চেয়ারের ধারে কাছে যাননি, বরং চেয়ারে বসে এমনভাবে দুলেছেন, এমনভাবে হেলেছেন, মনে হয় যেন চেয়ারটা তাদের 14 জন্মের মালিকানায় ছিল। এটা কেবলই মাত্র তাদের বংশ পরম্পরায় তারাই এখানে বসবে। কিন্তু এটা যে একটা রিভলভিং চেয়ার, এটা যে ঘুরতে থাকে, এটি যে একটা অস্থির চেয়ার, এবং এই চেয়ার কখনো কারো প্রেমে পড়ে না। এই চেয়ারের প্রেমে সবাই পড়ে, কিন্তু এই চেয়ার কখনো কারো প্রেমে পড়ে না। এই চেয়ার নিষ্ঠুর, এ চেয়ার বেয়াদব, এ চেয়ার কোনো পদার্থ নয়, অপদার্থ। কাজেই এইরকম একটি চেয়ারে বসা এবং সেটার রেফারেন্স জনগণের সামনে তুলে ধরার জন্য যারা এই প্রধানমন্ত্রীর ভাষণ লিখেছেন, সেই ভাষণটি আরো পরিশীলিত হতে পারত। বাংলা বর্ণের যে ব্যঞ্জনা, এটি আরো সুমধুর হতে পারত। তবুও প্রধানমন্ত্রী এটা বলেছেন, এবং যে কারণেই হোক না কেন এই অভিব্যক্তিটি নিয়ে প্রকাশ করার চেষ্টা করেছেন তার লোকজনের মাধ্যমে, এটা একটা ভালো লক্ষণ। এই গেল এক। 2 নম্বর হলো স্বরাষ্ট্রমন্ত্রী জনাব সালাউদ্দিন সাহেব। তিনি নিদারুণ কৌতুক, এমনি তাকে দেখে সবসময় খুব সিরিয়াস মানুষ মনে হয়, কিন্তু তিনি রসিক, এমনি বেসিক্যালি রসিক, ওয়েল বিহেভড। যদিও তিনি রাজনীতি ছাত্র জীবনে আদৌ করেছেন কিনা আমি জানি না, আমাদের মধ্যে বয়সের ডিফারেন্স আছে, সময়ের ডিফারেন্স আছে, কিন্তু যেহেতু তার যে সিভিল সার্ভিসের জীবন, বিসিএস করে তিনি সিভিল সার্ভিসে এসেছিলেন এবং সেখান থেকে তিনি বেগম খালেদা জিয়ার সংস্পর্শে এসেছেন, তার এপিএস হয়েছেন, মন্ত্রী হয়েছেন, সংসদ সদস্য হয়েছেন। ইট সিমস যে তার অবশ্যই একটা পলিটিক্যাল উইল আছে, পলিটিক্যাল কোয়ালিটি আছে, এবং বিহেভিয়ার যেটা তার ব্যবহার, সেটা সবাইকে যে ছাত্র রাজনীতি করতে হবে, সবাইকে যে মাঠে রাজনীতি করেই মন্ত্রী এমপি হতে হবে, নট লাইক দ্যাট।
যে কোনো মানুষের মধ্যে যদি লিডারশিপ কোয়ালিটি থাকে, তিনি সিভিল সার্ভিসে থাকেন, মিলিটারি সার্ভিসে থাকেন, কবি হন, সাহিত্যিক হন, এটা কোনো ব্যাপার নয়। ধরুন অনেক বড় বড় সাহিত্যিক, যেমন ট্রটস্কি, আপনার নাম শুনেছেন, ট্রটস্কি খুব বিখ্যাত সাহিত্যিক ছিলেন, কিন্তু রাশিয়ার যে বিপ্লব, ভ্লাদিমির লেনিন, ইলিশ ভ্লাদিমির লেনিন, তারপর স্ট্যালিন, জোসেফ স্ট্যালিন এবং ট্রটস্কি, এই তিনজনের সম্মিলিত, এর মধ্যে ট্রটস্কি ছিলেন অ্যাবসলিউটলি একজন রাজনৈতিক নেতা। তো কাজেই যে কোনো পেশা থেকে যে কোনো মানুষ রাজনীতিতে আসতে পারে যদি তার মধ্যে লিডারশিপ কোয়ালিটি থাকে। সালাউদ্দিন সাহেব সেই দিক থেকে সিভিল সার্ভিস থেকে আসা একজন রাজনীতিবিদ। তো তিনি যে কোনো কারণে হোক না কেন গত এই 2 বছরে, অর্থাৎ ডক্টর মোহাম্মদ ইউনূস শেখ হাসিনার পতনের পর এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের জামানাতে, তিনি হঠাৎ করে আমাদের রাজনীতির যে আকাশ, সে আকাশে বিএনপির নক্ষত্র রূপে বা বিএনপির সূর্য রূপে বা বিএনপির চাঁদ রূপে আমাদের সামনে আবির্ভূত হলেন। এমনিতেই তার চেহারায় একটা চাঁদের জ্যোৎস্নার ছাপ আছে, গোলাকৃতি মুখ এবং অসম্ভব সুদর্শন একজন মানুষ। গায়ের রঙও ভালো, লম্বা চূড়া, অ্যাভারেজ বাঙালির যে চেহারা ছিল তার সাথে তিনি একটু ব্যতিক্রম। না ইরানিয়ান, না পাকিস্তানি, না ভারতীয়, না বাংলাদেশি, সব মিলিয়ে একজন অনন্য সেই চেহারার অধিকারী। তার সঙ্গে সঙ্গে তার এডুকেশন, তার লেখাপড়া, তার কথাবার্তা সব কিছুই ভালো। এবং এই মানুষটি সংসদে এবার যথেষ্ট ফ্ল্যাট মানে করার চেষ্টা করেছেন, কৌতুক করার চেষ্টা করেছেন, জমিয়ে রাখার চেষ্টা করেছেন। এবং তিনি যে বিষয়টি, অর্থাৎ ইসলামী ব্যাংক দখল করা নিয়ে মনের ঝাল মিটিয়েছেন। এর কারণ হলো তার প্রতিপক্ষ যারা আছে তারা বট বাহিনীর মাধ্যমে তাকে ভীষণ রকমভাবে উত্ত্যক্ত করে। কেউ তাকে বলে সালাউদ্দিন, কেউ তাকে বলে শিলং সালাউদ্দিন, কেউ বলে তাকে আলম সালাউদ্দিন, আলম সালাউদ্দিন, এরকম নানা রকম উপাধি দিয়ে বট বাহিনী তাকে আক্রমণ করে। এখন মূল ব্যাপারটা হলো আমাদের দেশের নয়, সারা দুনিয়াতেই আমাদেরকে যখন কেউ প্রশংসা করে আমরা ওটা মনে রাখি না, কিন্তু যখন কেউ আমাদেরকে বকা দেয় সামহাও ওটা আমাদের কানে চলে আসে। তো কাজী সালাউদ্দিন সাহেবকে নিয়ে যে সকল নেতিবাচক কথাবার্তা জামাত এবং তাদের বট বাহিনী বলছে বিভিন্ন সময়টিতে, সেটা অবশ্যই তিনি জানেন, স্মরণে আছে তার, এবং সময় এবং সুযোগ মতো তিনি সেইগুলোর ব্যাপারে অ্যাকশন বা রিয়াকশন নেবেন। এটাই হলো হিউম্যান সাইকোলজি। তো এবার এই যে তাকে নিয়ে যারা বট বাহিনী যে সকল কথাবার্তা বলেছে তার প্রেক্ষিতে তিনি অত্যন্ত সাবলীলভাবে সেগুলোর উত্তর দিয়েছেন এবং স্বয়ং প্রধানমন্ত্রী তার সেই বক্তব্য শুনে হেসে কুটি কুটি হয়ে গেছেন। তিনি কি বলেছেন যে 2-4টি ব্যাংক থাকা ভালো, ব্যাংক থাকা ভালো, কিন্তু আপনি যে ব্যাংকটা থাকবে আপনাকে বলতে হবে যে ব্যাংকের যে আপনার মালিকানা কত % মালিক আপনারা আছে, শেয়ার আছে কতটুকু, কিন্তু আপনার শেয়ার নাই, কিন্তু আপনি সঙ্গত কারণে ব্যাংকের মালিকানা দাবি করছেন। এর সাথে তো মারাত্মক কিছু হয় না। এর দ্বারা বোঝাচ্ছে যে ইসলামী ব্যাংক আলমের মালিকানাধীন, মেজর শেয়ার হোল্ডার আলম, ভালো হলে আলম দায়ী, মন্দ হলেও আলম দায়ী, কিন্তু জামায়াত ইসলামের কেউ তো এটার শেয়ার হোল্ডার নয়। তাদের এত মাথা ব্যথা কেন? তারা এই ব্যাংকটি পরোক্ষভাবে কি করে দখল করে আছে, কি করে সেই ব্যাংকটির টপ টু লো মানে এমন একটা অবস্থায় করে রেখেছে গত 2 বছর, অর্থাৎ আলম চলে যাওয়ার পরে ব্যাংকের যে অবস্থা হয়েছে এই গত 2 বছরে জামাতের নেতৃত্বে সেই ব্যাংকটি এখন এই ক্যাটাগরি থেকে কোয়ালিটির দিক থেকে জেড ক্যাটাগরিতে চলে এসছে। তো এই ব্যাপারে তিনি আসলে ওরকম ইন ডিটেলস না বলে তিনি শুধু যেভাবে বলেছেন যে আগের সরকার ব্যাংক দখল করতো, মানে আলম যারা লোকজন ব্যাংক দখল করেছে তারা ডিজিএফআই এর মাধ্যমে, গোয়েন্দা সংস্থার মাধ্যমে ব্যাংকের কর্তাদেরকে তুলে নিয়ে স্বাক্ষর রেখে সই রেখে তারপরে শেয়ার মার্কেট থেকে শেয়ার কিনে, বিদেশি যারা শেয়ার হোল্ডার ছিল তাদের কাছ থেকে শেয়ার কিনে এই ব্যাংকটি একটা নির্দিষ্ট প্রক্রিয়ার মাধ্যমে তারা দখল করেছে। কিন্তু জামাত যে কাজটি করেছে সেই কাজটি হলো একেবারে কোনো রকম প্রক্রিয়া নাই, একেবারে নারায়ে তাকবীর আল্লাহু আকবার বলে আল্লাহর নাম নিয়ে ব্যাংক দখল করেছে। তো এই যে তার যে বক্তব্য, সেই বক্তব্যে সমস্ত মানে সংসদ যারা দেখছিলেন টেলিভিশন স্ক্রিনে তারা সবাই হাসিতে রীতিমতো উল্লসিত।
তো এইভাবে আসলে জাতীয় সংসদ জমে উঠেছিল, কিন্তু জমে ওঠার পরেও প্রধানমন্ত্রী যে বক্তব্য দিয়েছেন তিনি হাত বাড়িয়ে দিয়েছেন এবং বিরোধী দলকে স্মরণ করে দিয়েছেন যে আমাদের একত্রে চলতে হবে, আমাদের মধ্যে বিভেদ থাকা চলবে না। এটিও কিন্তু নজিরবিহীন এবং তার এই বক্তব্য দ্বারা শান্তিপূর্ণভাবে সংসদ যেভাবে শেষ হয়েছে, এতে করে যারা বাইরের মুখরা তারা বলার চেষ্টা করছেন যে এটা একটা সমঝোতার সংসদ। ওটা আগের মতোই, যেমন আমি ডামির সংসদ, আমি এবং আমু এবং মামুদের সংসদ, বিশেষ করে রুমিন ফারহানাদের মতো যারা সংসদ সদস্য তারাও এটাকে সমঝোতা এবং মিল মহব্বতের একটা সংসদ বলার চেষ্টা করছেন। এটা কতটা মিল মহব্বতের, কতটা আমির আমির সংসদ কিংবা কতটা গৃহপালিত সংসদ, এটা হয়তো সামনে বোঝা যাবে যখন সমঝোতার বিষয়গুলো নিয়ে টানাটানি শুরু হবে। অতীতে যারা গৃহপালিত বিরোধী দল ছিলেন, যেমন আসম আব্দুর রব ছিলেন, এরশাদের জাতীয় পার্টি ছিলেন, তারা মূলত প্রথমে তাদেরকে নির্বিষ শক্তিহীন করে দেওয়া হয়েছিল। আর সরকারি দল এতটা শক্তিশালী হয়ে পড়েছিল যে সেখানে আসলে সরকারের সঙ্গে সমঝোতা করা ছাড়া, আনুগত্য করা ছাড়া, তাদের গৃহপালিত হওয়া ছাড়া তাদের কোনো উপায় ছিল না। কিন্তু এখানে জামাত এবং এনসিপির বিষয়টি ভিন্ন। স্টিল তাদের মাঠে যথেষ্ট শক্তি আছে, পকেটে টাকা আছে এবং তারা মনে করে যে ঢাকা শহরে 50 লাখ লোক তারা যে কোনো সময় জড়ো করে সরকারকে ফেলে দিতে পারে। তো কাজে এখানে যে সমঝোতার শর্ত, সেই সমঝোতার শর্তগুলো অক্ষরে অক্ষরে পালিত হতে হবে। সেটা যদি পালন করা না হয়, সেক্ষেত্রে প্রধানমন্ত্রী যতই বলেন না কেন যে আসেন আমরা একত্রে কাজ করি, আসলে একত্রে কাজ করা যাবে না। দেশ ভালো চলুক, আপনারা সবাই ভালো থাকেন, মহান আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত এবং হেফাজত করুন।